নমস্কার। চর্চা দুর্গাপুর বার্তার বিশেষ অনুষ্ঠান। জানি না খারাপ লাগছে না ভালো লাগছে, তবে চেষ্টা করা হচ্ছে শিরদাঁড়া সোজা রেখে মাথা উঁচু করে আপনাদের সামনে কিছু তথ্য কিছু আলোচনা তুলে ধরার। আজকের আলোচনা একেবারে এলোমেলো, চর্চাটা হবে এলোমেলো, কোনো একটা বিষয় নিয়ে নয়। বাংলার ভবিষ্যৎ কি? আর মাত্র একটা দিন, তারপরেই 21 সাল আসছে। 21 সাল করোনা আতঙ্কের থেকেও বড় আতঙ্ক। রাজনৈতিক যুদ্ধ, ভোট যুদ্ধের মুখে পড়বে। মানুষ যদি ভুল সিদ্ধান্ত নেয়, বাংলা চিরতরে ধ্বংস হয়ে যাবে। মানুষ যদি ভুল সিদ্ধান্ত নেয়, বাংলা তার বাঙালি সংস্কৃতি, বাঙালি রুচি, বাঙালি শিক্ষা, বাঙালির অস্তিত্ব হারিয়ে ফেলবে। বাংলা যদি ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে বাংলার যুবকেরা কৃতদাসে পরিণত হবে। বাংলায় ভূমি সংস্কার হয়েছে, বাংলায় অনেক উন্নয়ন হয়েছে, বাংলায় শিল্প স্থাপন হয়েছে, কিন্তু বাংলা এত কঠিন অ্যাসিড টেস্টের মুখে আসেনি। আমার কাছে 2020 সালের থেকে 2021 সাল আরও ভয়ঙ্কর, অন্তত প্রথম 6টা মাস। ভুল সিদ্ধান্ত মানেই চিরকালের জন্য পতন। অমর্ত্য সেন, বেশ কিছু বই পড়েছি এনার সম্বন্ধে এবং এনার কিছু লেখাও পড়েছি। অর্থনীতিবিদ ইনি বা এনার মতন অর্থনীতিবিদেরা সমাজ ব্যবস্থার মূল কাঠামোর উপর দাঁড়িয়ে থেকে কর্পোরেট সংস্থার দেওয়া প্ল্যাটফর্ম থেকে সরে গিয়ে মানুষের জীবন থেকে নেওয়া অর্থনৈতিক ব্যবস্থাকে এরা গবেষণা মধ্যে এনে গবেষণা করে মানুষের উন্নয়নের পথ দেখান, দিশা দেখান। অমর্ত্য সেন নোবেল প্রাইজ পেয়েছেন। নোবেল প্রাইজ না পেলেও অমর্ত্য সেনই থাকতেন অর্থনীতির বিষয়ে। যেটুকু আমার সামান্য মেধা, সামান্য জ্ঞান দিয়ে আমি যেটুকু বুঝেছি। দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি, বলেন বেশি করেন কম, হুঙ্কার ছাড়েন, রকের মাস্তানদের মতন কথা বলেন, খুন খারাপি দাঙ্গা হাঙ্গামার কথা বলেন। যাই হোক, তিনি বলেছেন এনার 3টে বিয়ে, মানে অমর্ত্য সেনের 3টে বিয়ে, 3টে অন্য ধর্মের মেয়েকে বিয়ে করেছেন। এর কাছ থেকে নীতিকথা শোনার দরকার নেই। জমি চোর কি নোবেল প্রাইজ পেয়েছে, এই ধরনের কথাও তিনি বলেছেন। যাই হোক, আমি মিডিয়া থেকে দেখলাম, কারণ আমার সামনে তো কথা বলেননি। তো আমার মনে হয় একটা অশিক্ষা, একটা কুশিক্ষা, একটা মানসিক বিকৃতি, পড়াশোনা যদি কারোর জীবনে না থাকে, তাহলে হয়তো তিনি এ ধরনের মন্তব্য করতে পারেন। আমি একটা লেখা পড়েছিলাম, খুব বিখ্যাত লোকের লেখা, একটি ম্যাগাজিনে পড়েছিলাম। হীরেন্দ্রনাথ মুখার্জি, হীরেন মুখার্জি কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন লোকসভার। তিনি বলতে উঠলে সবাই চুপ করে শুনতেন, বিশেষ করে নেহেরু, কংগ্রেসের নেহেরু, জওহরলাল নেহেরু, প্রধানমন্ত্রী নেহেরু। একদিন তিনি বলতে উঠেছেন, হীরেন মুখার্জি, সে সময় কয়েকজন কংগ্রেস সাংসদ আওয়াজ করছিলেন। তো নেহেরু তার নিজের দলের সাংসদদিকে বলেন, আপনারা যদি সভ্য হয়ে না বসে থাকতে পারেন সংসদে, তাহলে আপনারা বাইরে বেরিয়ে যান, কারণ এনার কথাটা থেকে আমি অনেক কিছু শিখতে পারি। বিশ্বাস করুন, লেখাপড়া জানলে, পেটে শিক্ষা থাকলে, মগজে বোধ শক্তি থাকলে এই কথাটা উঠে আসে। আসলে এই দিলীপ ঘোষের মতো লোকেদের এটা নেই। অমর্ত্য সেনই থাকবেন সারা পৃথিবীতে। দিলীপ ঘোষ রাজ্য সভাপতির পদ থেকে সরে গেলে পরের দিন আদৌ মিডিয়ায় কোনো গুরুত্ব পাবেন না। লিখে নিন। ধর্ম, সেটা তো মানুষের তৈরি করা। ঈশ্বর, সেটা তো মানুষের তৈরি করা। যদি আপনাদের ঈশ্বর, আপনাদের ধর্ম যদি এত বলবান হতো, তাহলে করোনা আক্রান্ত কেন? আপনি বলতে পারেন কটা মেহনতি মানুষ করোনা আক্রান্ত হয়েছে, কটা সেলিব্রিটি করোনা আক্রান্ত হয়েছে, মিলিয়ে দেখুন। আপনাদের ঈশ্বর কোথায়? আপনাদেরকে কেন মন্দির বন্ধ করতে হলো, কেন মসজিদ বন্ধ করতে হলো, কেন চার্চ বন্ধ করতে হলো?
অর্থাৎ ধর্মটা মানুষের জীবনে নয়। আরও একটি নতুন আমদানি হয়েছে আমাদের বাংলায়। 3টে দপ্তরের মন্ত্রী, ডজন খানেক পদ নিয়েও তিনি সন্তুষ্ট হননি। প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী শুভেন্দু অধিকারী। তিনি একটা কথা প্রায়ই বলছেন ইদানিং, বলুন, সবাই তো সে তার কথা শোনে না। যশস্বী প্রধানমন্ত্রী, সত্যি শুভেন্দুবাবু একটা কথা বলি, যশস্বী প্রধানমন্ত্রী। জাস্ট কিছুক্ষণ আগেই একটি ছোট ডিজিটাল মিডিয়ায় আমি পড়লাম তার খবরে যে ছত্তিশগড়ের কথা, একটি ইংরাজি ডিজিটাল মিডিয়ায় ছত্তিশগড়ের এই কথাটা পড়লাম। বাঘেলা সরকার, ছত্তিশগড়ের সরকার, রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছ থেকে একটি কারখানা কিনে নিতে চাইছে। এই কারখানাটি হয়েছিল আদিবাসীদের জমি নিয়ে। কেন্দ্র সরকার এই রাষ্ট্রায়ত্ত কারখানাটিকে বিক্রি করতে চাইছিলেন তার প্রিয় এক কর্পোরেট সংস্থাকে। সেজন্য ছত্তিশগড় সরকার কেন্দ্র সরকারের কাছ থেকে এই কারখানাটা কিনে নিতে চাইছে এবং তারা কিনে নিচ্ছে। পৃথিবীর মধ্যে ভারতবর্ষই এমন একটা দেশ যেখানে একটি রাজ্য সরকার তার নিজের কেন্দ্র সরকারের কাছ থেকে, কেন্দ্রের সরকারের কাছ থেকে এ ধরনের কারখানা কেনে। এটা প্রথম ঘটতে যাচ্ছে। শুভেন্দু অধিকারী, এরপরও কি আপনি বলবেন আপনার প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী? আমার মনে হয় নয়। আরও একটা কথা, ট্রেনের টিকিটে ভর্তুকি দেয় রেল, সেটাও নাকি উঠে যেতে বসেছে। আপনি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখুন, যদি সত্যি হয় তাহলে মানুষকে বলুন যে হ্যাঁ, রেলের টিকিটে যে ভর্তুকি দেওয়া হয় সেটা উঠিয়ে দেওয়ার, ভর্তুকি তুলে দেওয়ার চিন্তা ভাবনা চলছে। প্লিজ একটু বলুন না, একটু বলুন। আপনি বলছেন যশস্বী প্রধানমন্ত্রীর হাতে বাংলাকে তুলে দিতে হবে। আপনি কে? আপনার এটা সম্পত্তি? বাংলা আপনার সম্পত্তি? আপনি কে? আপনি কোথাকার কোন হরিদাস পাল বা গৌরী সেন যে আপনার কথা আপামর বাংলা শুনে নেবে? বিশ্বাস করুন, 37% ভোট নেই আপনার সরকারের, একক সংখ্যাগরিষ্ঠতা, ভারতবর্ষের এক গোঁজামিল শাসন ব্যবস্থার জন্য। বিরোধীরা বারবার বিরোধী মানুষ বারবার জয়লাভ করে, আর সরকারে যিনি থাকেন তার দেশের সংখ্যালঘু মানুষ, অর্থাৎ কম সংখ্যক মানুষ তাদেরকে নির্বাচনে জিতিয়ে আনেন। এটা কি আপনি জানেন? শুনুন, আরও একটা মজার বিষয় একটা বাংলা ডিজিটাল চ্যানেলে পড়লাম। আপনি ইদানিং যেসব ভাষণ দিচ্ছেন তার নীল সাদা জ্যাকেটটা নীল সাদা, কুর্তা না পাঞ্জাবি কি পরেন, তো বাবুল সুপ্রিয় নাকি সেটা না পছন্দ, নীল সাদা দেখলেই তিনি রেখে যান। আপনি যে ছিন্নমূল সেটা বাবুল সুপ্রিয় জানে না। বিশেষ করুন, বাবুল সুপ্রিয়র গানটা আমি কোনোদিন শুনিনি। আসানসোলে সাংসদ হওয়ার পরে আমি ওনার নামটা শুনেছিলাম। আমার গানগুলো খুব সীমিত। কবির সুমন, ওই বেলা বোসের অঞ্জন আর নচিকেতা, এদের গানই শুনি, কারণ এদের মধ্যে একটা রিদম পাই, বেঁচে থাকার রিদম। আজকে তিনি নাকি আপনাকে একটা জ্যাকেট ফ্যাকেট কিনে দেবেন, নীল সাদা জ্যাকেটটা ভালো লাগছে না। এবার আপনি কি খাবেন ওরা বলে দেবে, আপনাকে সেটাই খেতে হবে। আপনি কেমনভাবে চলবেন, আপনি কি ভাষণ দেবেন ওরা বলে দেবে, আপনাকে সেটাই দিতে হবে। যশস্বী প্রধানমন্ত্রীর হাতে বাংলা তুলে দেওয়ার আবেদনটা এবার থেকে নাই করতে পারতেন, কারণ সেটা মানুষের গণতান্ত্রিক অধিকার। আপনি মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিচ্ছেন। এবার আসি, কয়েকদিন আগে একটা পুচকে মতন মেয়েকে দেখলাম, পুচকে মেয়ে। আমার চোখে সে পুচকেই মেয়ে লাগলো, অত্যন্ত ঘরোয়া মেয়ে। দু চোখ ভরে দেখলাম, দেখতে দেখতে ভাবলাম এই মেয়েটাই কিছুদিন আগে সারা ভারতবর্ষের সমস্ত খবরে আলো করেছিল। এই মেয়েটাই, এত ছোট্ট পুচকে মেয়েটা হিলিয়ে দিয়েছিল, নড়িয়ে দিয়েছিল, কাঁপিয়ে দিয়েছিল ভারতীয় মসনদে বসা শাসক দলটাকে। হ্যাঁ, আমি ঐশী ঘোষের কথা বলছি। ভালো লাগলো, দু চোখ ভরে দেখলাম। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আমি সক্রিয় রাজনীতি করি না, সক্রিয় রাজনীতির দাও প্যাঁচ মার প্যাঁচ কূটকৌশল জানি না, সেহেতু আমি বলতে পারছি না যে ঠিক কি কারণে ঐশী ঘোষকে সামনে আনা হচ্ছে না বা ঐশী ঘোষকে ব্যবহার করা হচ্ছে না। আমি মনে করছি ঐশী ঘোষকে আরো বেশিভাবে সিপিএম ব্যবহার করতে পারত দুর্গাপুরের, আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের নতুন প্রজন্মকে বাস্তব ছবি তুলে দেওয়ার, অপসংস্কৃতি, কুশাসন, অপশাসন বিষয়ে তার মেধা, তার লড়াইয়ের উজ্জীবিত শক্তিকে তুলে দিতে পারত।
বোধ হয় সিপিএম তাকে সেভাবে ব্যবহার করতে পারছে না বলে আমার মনে হয়েছে, এটা আমার ব্যক্তিগত ধারণা। দুর্গাপুর শিল্পাঞ্চলে দাঁড়িয়ে আজ একটা ভীষণ মন খারাপ করা খবর। এক সিনিয়র নার্স, যিনি করোনা আক্রান্তদের বাঁচাতে ভীষণভাবে উজ্জীবিত করতেন, সেই নার্স নিজেই চলে গেলেন করোনা আক্রান্ত হয়ে। আর একটা দিন বেঁচে থাকলে হয়তো নতুন বছরকে দেখতে পেতেন। তাই সাবধানে থাকুন, করোনা কিন্তু এখনো যায়নি। মিছিল, মিটিং, শপিং মল, মেলা যাওয়ার আগে আপনি জেনে রাখুন, কখন অজান্তে, নিজের অজান্তেই আপনি আপনার শরীরে প্রবেশ করিয়ে নেবেন এই মারণ ভাইরাসকে, আর আপনি চলেও যেতে পারেন পৃথিবী থেকে আপনার ঘরকে অসহায় সম্বলহীন করে। খুব সাবধান, খুব সাবধানে থাকুন, তবে আপনার পরিবার, আপনার সমাজ, আপনার দেশ সুস্থ থাকবে। ভাবতে থাকুন এই সমাজটাকে নিয়ে। দুটো ছবি আজকে আমি ব্যবহার করেছি। এরা খাটছে কনকনে দিল্লির ঠান্ডায়। 40 জন কৃষক শহীদ হয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী তিনি সাজছেন 21 সালে বাংলা দখল করতে হবে, তাই বাঙালির সবচেয়ে প্রিয় মানুষটাকে নিয়ে নকল করে তিনি সাজছেন বাঙালি মনকে জয় করার জন্যে। বাঙালি হাবুডুবু খাবে, বাঙালি এখন সিরিয়াল গেলে, বাঙালি এখন চিড়িয়াখানায় রাখার মতন বাঙালি একটা বস্তু। অতএব বাংলাকে না জেনে তারা সাজেন। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাষায় এই কৃষকদের পাশে দাঁড়াননি। এই কৃষকেরা যে লড়াই করছে, সেই লড়াইয়ের সাথে যারা পা মেলাচ্ছেন, তাদের কণ্ঠের আওয়াজটাও আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শুনতে পান না। আমরা শুধু ভাবতে পারি মেহনতি মানুষের কথা। মেহনতি মানুষ মানে কিন্তু শুধুমাত্র গরিব মানুষ নয়, কলে কারখানায় মাঠে ঘাটে খেটে খাওয়া মেহনতি মানুষের। আর এই মেহনতি মানুষ যদি একদিন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে, পৃথিবীর তাবৎ রাষ্ট্রশক্তি এই মেহনতি মানুষটিকে কখনোই দমিয়ে রাখতে পারে না। কিন্তু আমাদের দেশে আজকে মেহনতি মানুষেরা চরম কষ্টে। আজ আমরা 15 টাকায় বেগুন পেলে বলি 12 টাকায় পাওয়া যাবে। আমরা প্যাটিস খাই, পিৎজা খাই 100 টাকার নোট দিয়ে, 50 টাকা বকশিস দিই হোটেলে বসে। আমরা মেহনতি মানুষদের বড় অপমান করছি। 21 সাল কিন্তু ভয়ঙ্কর। 21 সাল অনেক চিন্তা করে এগুনোর বিষয়। 21 এই যুদ্ধ জয় করার কিন্তু সমস্ত পথ খোলা আছে। ভাবতে হবে কোন পথে যাব আমরা। হরে কৃষ্ণ হরে হরে। বেকার আজ ভারতের ঘরে ঘরে। একটা রাষ্ট্রায়ত্ত কারখানা নেই, বরঞ্চ রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোকে বিক্রি করার চিন্তা চলছে। বিষে বিষ কাটতে চলেছে, বিষময় এক জীবনের পথে বিষ। সেই নচিকেতার গান, বিষ দাও, শুধু বিষ দাও আমায়। আমার সরকার অর্থহীন শিক্ষা, অর্থাৎ বিনা খরচে শিক্ষা দিতে পারছে না, বিনা খরচে স্বাস্থ্য দিতে পারছে না। চিকিৎসার খরচ শুনলে মাথা বনবন করে ঘুরতে শুরু করে। কলকারখানা নেই আমার দেশের সরকার, আমার রাষ্ট্রের সরকার, আমার কেন্দ্রের সরকার দুর্গাপুরের বুকে কোনো কলকারখানা তৈরি করতে পারেনি, কোনো কলকারখানা তুলতে পারেনি। দুর্গাপুর যখন চরম জলকষ্টে, আমার তৎকালীন পরিবহন মন্ত্রী, সেচ মন্ত্রী কোথাও খোল করতাল বাজাচ্ছিলেন। তাকে কি আমরা একটা নাম্বারও দিতে পারি? তার কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই নেই, তার বিবেচনা করার ক্ষমতাই নেই। তিনি অন্য কোনোখানে উচ্চাকাঙ্ক্ষায় পর্যবসিত হয়ে দুর্গাপুরকে ত্যাগ করেছিলেন। চর্চা দুর্গাপুর আগামীকাল কিছু ফিরে দেখার কথা।